বিকেল বন্ধুরা, নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত প্রাণ মিল্কান্ডি কুইজও জানার আছে বলার আছেতে। তোমাদের সাথে আছি আমি সোনিয়া রিফাত। বন্ধুরা, আজকে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিব দক্ষিণ মেরু বিজয়ী প্রথম মানুষ সম্পর্কে কিছু তথ্য। পৃথিবীর দক্ষিণ মেরু বিজয়ী প্রথম মানুষ রোয়াল্ড আমুন্ডসেন। 1872 সালে নরওয়ের এক জাহাজ মালিকের ঘরে তিনি জন্মগ্রহণ করেন। 1910 থেকে 12 সালে দক্ষিণ মেরু বিজয়ের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন তিনি। এরপর 1926 সালে প্রথমবারের মতো আকাশপথে উত্তর মেরু পৌঁছান, যা তাকে পরিণত করে পৃথিবীর 2 মেরুতে পৌঁছানো প্রথম মানুষ। 1928 সালে এই দুঃসাহসী অভিযাত্রী মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে আছেন আবু নাসের মানিক, একজন আবৃত্তি শিল্পী। আজকে আমরা তার সঙ্গে অনেক গল্প করবো, আবৃত্তি শুনবো। চলো কথা বলি তার সঙ্গে। ভাই, আপনাকে স্বাগত প্রাণ মিল্কান্ডি কুইজে জানার আছে বলার আছে। কেমন আছেন? আছি ভালো, কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনাকে পেয়েছি, আবৃত্তি তো শুনবই। শুরুতে জানতে চাই যে আবৃত্তি নিয়ে ব্যস্ততা কেমন যাচ্ছে? আবৃত্তি নিয়ে ব্যস্ততা সেটা হলো, আমার একটি সংগঠন আছে কুমিল্লায়, কারুকণ্ঠ আবৃত্তি পাঠশালা নামে। তো কারুকণ্ঠ আবৃত্তি পাঠশালার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা ইতিমধ্যে 5 দিনের একটা উৎসব ঘোষণা করেছি। এর মধ্যে কুমিল্লায় গত 21 এবং 28, 29 অক্টোবর 3 দিনের আবৃত্তি উৎসব হয়েছে। এর দ্বিতীয় পর্ব ছিল চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমির কাজী অনিরুদ্ধ মুক্ত মঞ্চে। সেখানে একদিনের একটি উৎসব হলো গত 30 ডিসেম্বর 2016 তারিখে। তো সেখানে উদ্বোধক ছিলেন বাংলাদেশের বরেণ্য আবৃত্তি শিল্পী এবং অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। অতিথি ছিলেন আশরাফুল আলম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি, এবং অগ্রজ আবৃত্তি শিল্পী অঞ্চল চৌধুরী। তারপরে ঢাকা থেকে অনেক অতিথিরা সেখানে গিয়েছিলেন। মাসুম আজিজুল বাশা, নাজমুল হাসান, মোহাম্মদ আসনুল্লাহ তমাল, সুপ্রভা সেবতী, মনির। ঢাকা থেকে প্রায় 12 জন অতিথি ছিলেন রফিকুল ইসলাম। আর এর বাইরে কুমিল্লা থেকে অতিথি ছিলেন আবৃত্তি শিল্পী চট্টগ্রামের মিলি চৌধুরী, মুজাহিদুল ইসলাম সহ, হাসান জাহাঙ্গীর, রুদ্র দেবাশিস। এরা সবাই মিলে চট্টগ্রামে প্রায় 8 জন আবৃত্তি শিল্পী ছিলেন। কঙ্কন দাস ছিলেন। তারপরে ওই দিক থেকে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান আবৃত্তি শিল্পী এসেছিলেন। আর ওই দিক থেকে আমাদের মাদারীপুর থেকে লাবলু গিয়েছিলেন, কুমার লাবলু। রাজশাহী থেকে শরীফ আহমেদ বিল্টু। আর আমাদের আরেকজন আবৃত্তি শিল্পী গিয়েছিলেন খুলনা থেকে, লিপু। মানে বোঝা যাচ্ছে পুরো বাংলাদেশকে কানেক্ট করার একটা প্রচেষ্টা। এটা একটি চেষ্টা যে আমরা পারস্পরিকভাবে একত্রিত হয়ে আবৃত্তির যে ভাবনা সেগুলো আমরা পরস্পর থেকে নেওয়ার চেষ্টা করছি, এবং আবৃত্তির উত্তরণের পথে এটি একটি বিশাল ভূমিকা রাখবে বলে আমি আশা করি। এবং কারুকণ্ঠ আবৃত্তি পাঠশালার 3য় পর্বের সর্বশেষ আয়োজনটি হবে ঢাকায় জানুয়ারি মাসের শেষ সপ্তাহে। সেটি জাতীয় নাট্যশালা মিলনায়তনে, শিল্পকলা একাডেমি। আচ্ছা, তো এত চমৎকার একটি আয়োজন, এত মানুষজন, গুণী গুণী মানুষজন এখানে উপস্থিত ছিলেন। একটু জানতে চাই যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের কি কোনো বিশেষ মেসেজ রয়েছে যারা তরুণরা আসলে আবৃত্তিতে আসতে চায়, আবৃত্তি চর্চা করতে চায় তাদের জন্য? এটা অবশ্যই একটি, আমরা তাদেরকে উদ্বুদ্ধ করবার চেষ্টা করছি। কারণ কুমিল্লায় 2 দিনের উৎসব হয়েছিল। সেখানে সমুদ্র সেনগুপ্ত এসেছিলেন কলকাতা থেকে, আগরতলা থেকে এসেছিলেন স্মিতা ভট্টাচার্য, তারপরে এসেছিলেন আরেকজন আবৃত্তি শিল্পী। তো সারা কুমিল্লায় প্রায় 42 জন আবৃত্তি শিল্পী ছিলেন, ঢাকা সহ বিভিন্ন জেলার। ওইখানে সিলেট, ময়মনসিংহ সব বিভিন্ন জেলা থেকে এসেছিলেন। তো কুমিল্লায় উৎসবে আমাদের কুমিল্লার যারা যে আবৃত্তির পরিবেশ, সেখানে দারুণভাবে আন্দোলিত হয়েছিল কুমিল্লা। এবং আমরা এবার উৎসবে যেটা চেষ্টা করেছি, শুধু আবৃত্তি তো শোনার বিষয়, এটি একটি বোধের বিষয়, মানে শুনবার বিষয়, কিন্তু অন্তর দিয়ে উপলব্ধি করবার বিষয়। কিন্তু এবার আমরা যে কাজটি করেছি, শুনবার সাথে সাথে টেকনোলজিকে সমৃদ্ধ করে যুক্ত করে দিয়েছে। সেখানে লাইট, সাউন্ড এবং টেকনোলজির মোটামুটি সর্বোচ্চ পর্যায়টা আমরা কুমিল্লাও ব্যবহার করেছি, চট্টগ্রামে ব্যবহার করেছি। সেখানে যেমন আমাদের মঞ্চে এলইডি স্ক্রিন ছিল, বাইরে আলোর বন্যা ছিল। বিভিন্নভাবে লাইট সাউন্ডের মাধ্যমে আমরা আবৃত্তিটাকে জনমানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এবং কুমিল্লা এবং চট্টগ্রামেও ঠিক একই ডিজাইনের অনুষ্ঠান ছিল। তো আমি যেটা দেখেছি কুমিল্লা এবং কুমিল্লাতে 2 দিনই আপনার রাত্র 10:30 পৌনে 11টা পর্যন্ত আবৃত্তি শুনবার জন্যে বীরচন্দ্রনগর মিলনায়তনে দর্শক শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। চট্টগ্রামেও সেই একই অবস্থা, প্রায় রাত্র 10:30 পর্যন্ত অনুষ্ঠান হয়েছে। দর্শক শ্রোতারা মন দিয়ে সেটা উপভোগ করেছেন এবং আমরা বিশ্বাস করি তাদের আগ্রহটা অনেক বেশি বেড়েছে। কারণ আবৃত্তির বিষয়টা তো আগে ছিল যে আমরা একটি শব্দযন্ত্র ব্যবহার করছি, মঞ্চে একটু ছোটোখাটো সাজসজ্জা করছি, কিন্তু এর সাথে যে টেকনোলজি ব্যবহার করা যায়, আপনি দর্শককে আমরা কানেক্ট করেছি।
যখন আবৃত্তি হচ্ছে, দর্শকের স্ক্রিনে দেখা যাচ্ছে, আমরা দর্শকের মতামত নিচ্ছি যে আপনি অনুষ্ঠান দেখতে আসলেন, অনেকগুলো ব্যাপার অ্যাকচুয়ালি একদম সরাসরি যুক্ত করা যায়, সরাসরি যুক্ত করা, এবং এটা নতুন ধারাও সম্পৃক্ত হয়েছে আর কি। আচ্ছা ভাই, এই যে চমৎকার একটি আয়োজন বলছিলেন যে আপনার কুমিল্লাতে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে, তো সেই অনুষ্ঠানটিকে চট্টগ্রামকে নিয়ে যাওয়া, তারপর ঢাকাতে নিয়ে আসা, এই ভাবনাটা নিয়ে একটু শুনতে চাই, তবে তার আগে একটা আবৃত্তি শুনবো। নিশ্চয়ই, যেহেতু এটা ছোট্ট বন্ধুদের অনুষ্ঠান, ছোট্ট বন্ধুদের জন্য একটি ছড়া পড়তে চাই। সুকুমার রায়ের ছড়া সৎপাত্র। অবশ্যই। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার মেট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয়াশয়ে গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জরার পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। চমৎকার, অনেক ধন্যবাদ ভাই। আজকে আমাদের ছোট্ট বন্ধুরা নিশ্চয়ই খুব খুশি হবে। আমি আরো কথা বলবো, একজন ছোট্ট বন্ধু আছে, একটা ফোন করে নিয়ে আসি। নিশ্চয়ই। হ্যালো, কে আছো? হ্যালো আপু, তন্নি। কেমন আছো তন্নি? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ো? আপু 10ম শ্রেণী। 10ম শ্রেণী, ঠিক আছে। কোন বিভাগটি পছন্দ বলো? গুণীজনের বাণী। গুণীজনের বাণী, ঠিক আছে। গুণীজনের বাণী থেকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন তোমার জন্য। জ্ঞানীরা বই ব্যবহার করে আর অন্যরা বইয়ের প্রশংসা করে, কার বাণী? ক ফ্রান্সিস বেকন, খ ওয়াল্টার স্কট, গ গর্ডন ব্রাউন। বলো। ঝটপট বলতে হবে, সময় শেষ হয়ে যাচ্ছে। আপু ওয়াল্টার স্কট। ওয়াল্টার স্কট নিলাম, কিন্তু দুঃখিত তন্নি, উত্তরটি ভুল। সঠিক উত্তর ক ফ্রান্সিস বেকন। আরেকজন বন্ধু আছে। হ্যালো। হ্যালো। কে আছো? আমি মালদা। কেমন আছো বন্ধু? আমি ভালো। ভালো, ঠিক আছে। কোন বিভাগটি পছন্দ বলো ঝটপট। এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, ঠিক আছে। প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন। It is a typical Bangladeshi village. Here typical refers A famous, B usual, C rare. বলো। এ ফেমাস। এ ফেমাস নিলাম, কিন্তু দুঃখিত ভাইয়া, উত্তরটি ভুল। সঠিক উত্তর বি ইউজুয়াল। আপনার সঙ্গে কথা বলছিলাম, জানছিলাম যে কুমিল্লাতে আপনার যে আবৃত্তি সংগঠনটি রয়েছে সেটার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনের অনুষ্ঠান আয়োজিত হয়েছে, এবং সেখান থেকে আপনি 2 দিন অনুষ্ঠান করার পরে সেই অনুষ্ঠানটি চট্টগ্রামে নিয়ে গেলেন, এবং সেখান থেকে আমরা আগামীতে ঢাকায় অনুষ্ঠানটি পাচ্ছি। তো এই যে অনুষ্ঠানটিকে ছড়িয়ে দেয়া, এই ভাবনাটা আসলে কীভাবে এলো? সংগঠনটি কুমিল্লায়, কিন্তু আমাদের যেটা ভাবনা ছিল যে আমরা যেভাবে আবৃত্তিটাকে দেখি সেই আবৃত্তিটাকে 3টা ভেন্যুতে নিয়ে যাওয়া, কুমিল্লা, চট্টগ্রাম এবং ঢাকা, এবং 3টা ভেন্যুতে আমরা কিন্তু একই কুমিল্লা যারা অতিথি ছিলেন তারা কিন্তু চট্টগ্রামে ছিলেন না, আবার চট্টগ্রামে যারা অতিথি ছিলেন তারা ঢাকায় আবার থাকবেন না। তো আমরা 3টা ভেন্যুতে করার পরে আমাদের অতিথি সংখ্যা যেমন বাড়বে, তেমনিভাবে আমরা যখন নতুন নতুন আবৃত্তি শিল্পীর সাথে আমরা সম্পৃক্ত হব, ভাবনাগুলি বিনিময় হবে। এটা একটা বিষয় যে আমি কুমিল্লায় বসে কি ভাবছি, আর খুলনায় বসে যে আমাদের আরেকজন আবৃত্তির বন্ধু কি ভাবছেন, কিংবা বান্দরবানে আমার আরেকজন বন্ধু সহযোদ্ধা তিনি কি ভাবছেন, এই ভাবনাগুলির বিনিময় হবে। তাহলে সেখান থেকে আমরা আমাদের উত্তরণের পথগুলো খুঁজে নিতে পারবো, এটা একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে একটি সংগঠন যখন 3টি ভেন্যুতে গিয়ে
তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে, এখানে তার কর্মের যেটা পরিধি, তার যে চিন্তা ভাবনার যেই ব্যাপ্তি, সেটা বিভিন্ন জায়গায় সেটা ছড়াবে। এটাই ছিল বেসিক্যালি আমাদের এই 3টি পর্বে এবং 3টি জায়গায় অনুষ্ঠান করবার মূল ভাবনাটি। আচ্ছা, তো ভাই এই যে কুমিল্লাতে আপনি সংগঠনটি 1 বছর ধরে পরিচালিত হচ্ছে, নিশ্চয়ই অনেক বেশি সাড়া পাচ্ছেন। তো আমি যেটা জানতে চাচ্ছি যে তরুণদের মাঝে, কারণ এখন আমরা যেভাবে বড় হচ্ছি, স্কুলে যাই, টিউশন থাকে, তারপরে দেখা যায় যে আবৃত্তি শেখার যে স্পেসটা দরকার, পরিবার থেকে অনেক সময় সেই সাপোর্টটা পাওয়া যায় না। তো তরুণদের মাঝে আগ্রহটা কেমন দেখছেন? এটা সত্যি যে আমাদের তথ্য প্রযুক্তির যেই ব্যক্তি বেড়েছে, আমাদের সময় আমরা যখন আবৃত্তি করতাম তখন কিন্তু ফেসবুক ছিল না, ইন্টারনেট ছিল না, কিংবা টেলিভিশনে এরকম 30টা চ্যানেল ছিল না। এটা সত্যি যে আজকে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মানে তথ্য প্রযুক্তিগত কারণে অনেক বেশি তারা ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু পাশাপাশি আবার এটাও সত্যি, আবৃত্তি শুধুমাত্র যে শিল্পী হওয়ার জন্য তা কিন্তু নয়। যে আজকে আমি এখানে বসে কথা বলছি কিংবা আপনি এখানে মঞ্চে উপস্থাপনা করছেন, এটার পেছনে কিন্তু যে শুদ্ধ ভাষা, প্রমিত উচ্চারণ, এই বিষয়গুলো কিন্তু আবৃত্তি শেখাচ্ছে। এবং আসার কথা হচ্ছে, সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, কুমিল্লায় যখন আমরা কাজ করছি, ছেলেমেয়েদের মধ্যে নতুনভাবে তারা ভাবছে যে না, আমাকে শুধুমাত্র ফেসবুক, শুধুমাত্র ইন্টারনেট, শুধুমাত্র টেলিভিশনের 30টা চ্যানেল আমাকে সব কিছু শেখাচ্ছে না। সুতরাং তারা নতুনভাবে উদ্বুদ্ধ হচ্ছে। এবং আমার বিশ্বাস যে আমরা যদি আবৃত্তিটাকে সঠিকভাবে ছেলেমেয়েদের কাছে নিয়ে যেতে পারি, এবং আরও বেশি করে তারা উদ্বুদ্ধ হবে এবং এই ধারাটা আরও বেশি গতিশীল হবে। আচ্ছা, তো ভাইয়া মানে কেমন দেখছেন বাংলাদেশে এখন আবৃত্তি চর্চা কি আগে যেমনটা ছিল সেখান থেকে কি বাড়ছে নাকি কমছে? অবশ্যই বেড়েছে। আজকে বাংলাদেশে প্রায় 400 সংগঠন কাজ করছে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায়, ঢাকা শহর জেলা এবং কি উপজেলা শহরে আজকাল আবৃত্তি সংগঠন হচ্ছে। সুতরাং সেই ব্যাপ্তি কিন্তু বেড়েছে নিঃসন্দেহে। এখন বিভিন্ন সংগঠনের যারা নেতৃত্বে আছেন, যেমন আমি আমার সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি, এরকম প্রত্যেকটা সংগঠনের কিন্তু একটি প্রাণ আছে যিনি এটাকে পরিচালনা করেন। আমি আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে বলতে চাই, সেই প্রাণগুলো যদি নিঃস্বার্থভাবে কাজ করে এবং আবৃত্তির যেই আধুনিক পদ্ধতি, একটা সময় ছিল যে টেনে টেনে কবিতা পড়া, খুব ঢং করে সুর করে কবিতা পড়া, আধুনিক পদ্ধতি আসলে সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারলে আমরা সেটা যদি আমরা করতে পারি, আমার বিশ্বাস এই 400 সংগঠন একদিন 4000 সংগঠন হবে। অনেক ছেলে মেয়ে আবৃত্তি শিখবে। আবৃত্তি শিল্পীর সঙ্গে আসলে বেশিক্ষণ গল্প করা যায় না, আবৃত্তি শুনতে ইচ্ছে করে, তো একটা আবৃত্তি শুনতে চাই। আচ্ছা, যেহেতু এটা বাচ্চাদের অনুষ্ঠান, আমি প্রথমে বলছিলাম জানার আছে বলার আছে, আমি বাচ্চাদের জন্য আরেকটি ছড়া পড়তে চাই, সুকুমার বড়ুয়ার ছড়া ঠিক আছে। অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বুঝালাম ঝামেলার যতগুলো দিক আছে, তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটাও লিক আছে, খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে, তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে। চমৎকার চমৎকার। আমি আশা করছিলাম যে আসলে আরো শুনতে ইচ্ছে করছে, খুব ভালো লাগলো ভাই, অনেক ধন্যবাদ। একটু জানতে চাই, স্টেজ শো তো নিশ্চয়ই করা হয় অনেক বেশি, স্টেজ শো যখন করে নিশ্চয়ই আগে থেকেও একটা প্রিপারেশন থাকে, তো সেই স্টেজ শোতে আবৃত্তিগুলো কিভাবে মানে আগে থেকে সিলেক্ট করা হয় সেই বিষয়ে শুনবো। তবে তার আগে একজন ছোট্ট বন্ধু আছে, একটা ফোন কল। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যালো, কে আছো? আমি সন্দীপন। কেমন আছো? ভালো। ভালো, ঠিক আছে। কোন ক্লাসে পড়ো তুমি? 7-এ। কোন বিভাগটি পছন্দ এবার ঝটপট বলে ফেলো। খেলার মাঠ। খেলার মাঠ। কোন খেলা পছন্দ তোমার? ক্রিকেট। বাহ, ঠিক আছে। ক্রিকেট থেকেই প্রশ্ন তোমার জন্য। প্রথম প্রশ্ন, ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি রেকর্ড করেছেন কে? ক বিরাট কোহলি, খ রিকি পন্টিং, গ কুমার সাঙ্গাকারা। বলো। বিরাট কোহলি। বিরাট কোহলি নিলাম, কিন্তু দুঃখিত, উত্তর ভুল। সঠিক উত্তর খ রিকি পন্টিং, 30টি। আর একজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? হ্যালো, কে আছো? নাম বলো। পারদিন উসামা। তাই? নাম ভুলে গিয়েছিলে? ঠিক আছে। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 6-এ পড়ি।
ক্লাস 6 তো পড়ো, বাহ ঠিক আছে। কোন বিভাগটি পছন্দ ঝটপট বলো। জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে প্রশ্ন করছি। 2016 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল সিটি কোনটি? ক উরুক্লো পোল্যান্ড, খ ইনচিয়ান দক্ষিণ কোরিয়া, গ সাংহাই চীন। বলো। গ সাংহাই চীন। গ সাংহাই চীন নিলাম, কিন্তু দুঃখিত ভাইয়া উত্তর ভুল। সঠিক উত্তর ক উরুক্লো পোল্যান্ড। ভাইয়া জানতে চাচ্ছিলাম যে আবৃত্তি যখন করেন স্টেজে, আবৃত্তি মানে কোন ধরনের আবৃত্তি করবেন, সেই সিলেকশনের ব্যাপারটা কিভাবে হয়? যখন একটি অনুষ্ঠানে আমরা আবৃত্তি করবো জন্য আমন্ত্রিত হই, তখন অনুষ্ঠানটির একটি প্যাটার্ন নিশ্চয়ই থাকে, এটি কী ধরনের অনুষ্ঠান, সেই অনুযায়ী আমরা কবিতাগুলো সিলেকশন। সেটা যদি বিজয় দিবসের অনুষ্ঠান হয় একরকম কবিতা, যদি আমাদের মহান ভাষা দিবসের অনুষ্ঠান হয় সেটা একরকম হতে পারে, বা যদি কোনো দলের প্রতিষ্ঠাবার্ষিকী কোনো উৎসব হয় সেটা একরকম। এটা অ্যাকচুয়ালি নির্ভর করে অনুষ্ঠানের মেজাজের উপরে, ধরনের উপরে। তবে আমরা যারা দীর্ঘদিন আবৃত্তি চর্চার সাথে যুক্ত, আমরা একটি কাজ সবসময় করে থাকি, আবৃত্তিটা শুধুমাত্র কিন্তু আমাদের কাছে বিনোদনের হাতিয়ার নয়, এটি একটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। আমরা চেষ্টা করি বিনোদনের সাথে সাথে যারা দর্শক শ্রোতা থাকে তাদের মধ্যে এই মেসেজটুকু দেওয়ার জন্যে যে যেন আমরা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলি, আমরা যেন মৌলবাদের বিপক্ষে থাকি। ধর্ম এক জিনিস, ভালো জিনিস, কিন্তু মৌলবাদ কিন্তু নিঃসন্দেহে খারাপ জিনিস। ভালো মেসেজ দেওয়ার চেষ্টা সবসময় থাকে। আমাদের সমাজের পরিবর্তনের, ইতিবাচক পরিবর্তনের যে দিকগুলো আছে, সেই দিকগুলো বিষয় কিন্তু আমরা একটি মেসেজ দেওয়ার চেষ্টা করি দর্শক শ্রোতাদের মধ্য দিয়ে। এবং ওই চিন্তা ভাবনা থেকে মানে মঞ্চের যেই আবৃত্তিগুলো আসলে সিলেক্ট করা হয়, এক ধরনের সিলেকশনের মধ্যে যায়। হ্যাঁ, আরো কথা বলবো, তো সময় হয়ে গেল ছবির গ্যালারি খেলার। দেখা যাক কে আছে আমার সঙ্গে। হ্যালো, কে আছো? আমি অপূর্ব। অপূর্ব, কেমন আছো? জি ভালো। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9। ক্লাস 9-এ, ঠিক আছে। ছবির গ্যালারি থেকে প্রশ্ন করছি, ছবিটি দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। রেনেসাঁ যুগের এই অন্যতম প্রধান চিত্রশিল্পীর নাম বলো। ক রাফায়েল, খ সালভাদর ডালি, গ ভিনসেন্ট ভ্যান গগ। বলো। রাফায়েল। রাফায়েল নিলাম, তো সঠিক। বাহ, চমৎকার, পেয়ে যাচ্ছ 500 টাকা সমমূল্যের বই। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য। ছবির এই গ্রহটির নাম বলো। ক ইউরেনাস, খ নেপচুন, গ বুধ। বলো ঝটপট। ইউরেনাস। ইউরেনাস নিলাম, এই উত্তরটিও সঠিক। বাহ, চমৎকার, খুব ভালো খেলছো, অভিনন্দন। 1000 টাকা সমমূল্যের বই পেয়ে যাচ্ছ তুমি। তৃতীয় প্রশ্নে যাব? জি। নিয়ম জানো? জি। ঠিক আছে, যাচ্ছি। ছবির এই ফর্মুলা 1 ক্রীড়াবিদের নাম বলো। ক মিসি ফ্রাঙ্কলিন, খ সেবাস্তিয়ান ভেটেল, গ জেসি বেস্টউইক। বলো। সেবাস্তিয়ান ভেটেল। সেবাস্তিয়ান ভেটেল নিলাম, চমৎকার, এই উত্তরটিও সঠিক। বাহ, অপূর্ব, চমৎকার খেলেছো তুমি। 2000 টাকা সমমূল্যের বই তোমার জন্য, অনেক ধন্যবাদ। আরো একজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? ওয়ালাইকুম আসসালাম, কে আছো? জি, আমি আবিদা সুলতান আখি। আখি, কেমন আছো? জি ভালো, আপনি কেমন? আমি খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10। ক্লাস 10-এ। এবার কোন বিভাগটি পছন্দ ঝটপট বলে ফেলো। ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা, ঠিক আছে। ইতিহাসের পাতা থেকে প্রশ্ন করছি তোমার জন্য। ঢাকা মিউনিসিপ্যালিটির প্রথম নির্বাচিত মুসলমান চেয়ারম্যান ছিলেন। খ নবাব সলিমুল্লাহ, খ নবাব আব্দুল গনি, গ খাজা আসগর। ক ক অপশনটি বলো। নবাব সলিমুল্লাহ। নবাব সলিমুল্লাহ নিলাম, কিন্তু দুঃখিত উত্তর ভুল। সঠিক উত্তর গ খাজা আসগর। ভাই, আপনার সঙ্গে কথা বলছিলেন যে একজন আবৃত্তি শিল্পী যখন মঞ্চে আবৃত্তি করে তখন আবৃত্তি বাছাই করার জন্য, আর কবিতাগুলো বাছাই করার জন্য কোন কোন দিকগুলো আসলে আপনাদের মাথায় রাখতে হয়। একটু যদি জানতে চাই যে আপনার তো একটি সংগঠন আছে, সংগঠনগুলো একদম দলীয়ভাবে যখন একটা পারফর্ম করতে চায় তখন তাদের আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয় কবিতা সিলেকশনের ক্ষেত্রে?
দলীয় পরিবেশনার সময় স্ক্রিপ্ট যেটা আমরা করি সেটা মূলত দলের যিনি প্রধান বা দলে হয়তো 2-3 জন মূলত নেতৃত্বের জায়গায় থাকেন সিনিয়ররা, সে 2-3 জনের মধ্যে কেউ হয়তো স্ক্রিপ্ট করে। স্ক্রিপ্ট ডিপেন্ড করে দুই রকম স্ক্রিপ্ট হয়। একটা হচ্ছে আমরা বিষয়ভিত্তিক স্ক্রিপ্ট করি, যদি আমরা বিজয় দিবসের কোনো অনুষ্ঠান করি তাহলে সেখানে মুক্তিযুদ্ধের কবিতা, আমাদের গণমানুষের কবিতা, বা যদি 21-এর কোনো স্ক্রিপ্ট করি তাহলে সেখানে আমাদের ভাষা দিবসের, আমাদের মহান ভাষা আন্দোলন নিয়ে যেসব কবিতা আছে সেখান থেকে আমরা কবিতাগুলো নির্বাচন করি। আর আরেক ধরনের স্ক্রিপ্ট হয় যেটাকে আমরা পূর্ণাঙ্গ প্রযোজনা বলি। পূর্ণাঙ্গ প্রযোজনা বলতে এরকম হয়, যেমন ময়মনসিংহ গীতিকায় অনেকগুলো পালা আছে, আমরা খুব শীঘ্রই আমাদের দল থেকে মুহুয়ার পালা আমরা শুরু করতে যাচ্ছি পূর্ণাঙ্গ প্রযোজনা, সেটি আবার এক বিষয়। আর আমাদের একটি বাচ্চাদের একটি বিভাগ আছে, সেখান থেকে আমরা আরেকটি প্রযোজনা শুরু করতে যাচ্ছি খুব শীঘ্রই, সেটি হচ্ছে লুৎফর রহমান লিটনের একটি ছোট গল্পের মতোই ভূতের জাদু নামে একটি গল্প আছে, সেটি আমরা একটি পূর্ণাঙ্গ প্রযোজনা শুরু করছি। সুতরাং এই স্ক্রিপ্টগুলো ডিপেন্ড করে দুই রকমভাবে। আচ্ছা, তো ভাইয়া এই যে আপনার যে সংগঠনটি আছে, আমি একটু জানতে চাই যে আজকে বাংলাদেশের স্কুল পড়ুয়া অনেক ছোট বন্ধু আমাদের অনুষ্ঠান দেখছে, তো তারা যদি আগ্রহী হয়ে থাকে আবৃত্তি চর্চার জন্য, আপনার কাছে জানতে চাচ্ছি আপনার সংগঠনের কার্যক্রমটা আসলে কিভাবে পরিচালিত হয়, বা কেউ যদি এখানে আসলে যুক্ত হতে চায়, আবৃত্তি চর্চা শিখতে চায়, সেটা আসলে কিভাবে হবে? আমরা সাপ্তাহিক বৈঠক হয় প্রতি শুক্রবার কুমিল্লার নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লা আমরা বসি, অস্থায়ীভাবেই বসি আমরা সেখানে প্রতি শুক্রবারে। এটা নিয়মিত আমাদের বৈঠক, সেখানে আমরা বাচ্চাদের স্ক্রিপ্ট নিয়ে কাজ করি, বাচ্চাদের আমরা একক আবৃত্তিগুলি শুনি, সেখানে আমরা বাচ্চাদের উচ্চারণ নিয়ে আমরা কাজ করি। এটি হচ্ছে মানে বছরব্যাপী কার্যক্রম। আর তার পাশাপাশি আমরা বছরব্যাপী নানা কার্যক্রম, নানা অনুষ্ঠান করে থাকি। যেমন আমাদের দলের 21-এর অনুষ্ঠান শিরোনাম হচ্ছে পলাশের পদাবলী। তারপরে আমাদের বিজয় দিবসের অনুষ্ঠান আমরা করে থাকি, 16 মার্চের অনুষ্ঠান করে থাকি। আমরা মুক্তির মিছিল শিরোনামে আমরা আরেকটি অনুষ্ঠান করে থাকি মার্চ মাসে। আমরা 3 জন কবিকে নিয়ে, ওই 3 জন নির্বাচিত কবির কবিতা নিয়েই আমরা একটি অনুষ্ঠান করে থাকি কবির সাথে কবিতা শিরোনামে। আচ্ছা, আর যারা চর্চা করতে চায়, আসলে নতুন করে যুক্ত হতে চায় কোনো সংগঠনের সাথে, তাদের করণীয়টা কি আসলে? তাদের করণীয় অবশ্যই আমি তাদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বাচ্চারা যে শুধুমাত্র আবৃত্তি শিল্পী হবে তা না, আপনাদের বাচ্চারা, আমরা আমাদের 52 সালে যে রক্তের বিনিময়ে যে ভাষা পেয়েছি, সেই ভাষার প্রমিত উচ্চারণে যদি আমরা কথা বলতে চাই তাহলে অবশ্যই আবৃত্তির সাথে আপনাকে যুক্ত হতে হবে। ভাইয়া অনেক ধন্যবাদ। আসলে আমরা খুব অনেক গল্প করছিলাম, খুব ভালো লাগছে। আবৃত্তি নিয়ে আরও একটা আবৃত্তি শুনতে চাই, তবে একদম আয়োজনের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আর আপনার অনেকগুলো অ্যালবাম আমরা পেয়েছি, আমি এই কথাটা বলতে চাই, এবং সামনে আশা করছি আরও অনেকগুলো অ্যালবাম পাবো, অনেক আবৃত্তি শুনতে পারবো। অনেক শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ। বন্ধু, তোমরা দেখছিলে প্রাণ মিল্কানি কুইজও জানার আছে বলার আছে। দেখতে দেখতে আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। ভাইয়া বিদায় নিব, তবে আবৃত্তি শুনতে শুনতে যেটা বলছিলাম যে আমরা আবৃত্তি শুধুমাত্র বিনোদন কিন্তু নয়, এটি একটি কমিটমেন্ট সমাজের প্রতি, আমাদের রাষ্ট্রের প্রতি, মানুষের প্রতি। তো সেই কবিতা পড়ছি, জীবনানন্দ দাশের কবিতা, আমাদের প্রিয় কবি। বাংলার মুখ আমি দেখিয়াছি। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অশ্বত্থের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে, না জানি সে কবে চাঁদ চম্পার কাছে। এমনি হিজলে বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপে দেখেছিল। বেহুলাও একদিন গাঙ্গুড়ের জলে ফেলা নিয়ে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়। সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে।
ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল।